যায় যে আচ্ছা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লাম, তারপরে অফিসে যেতে হয় এই। আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে কি, কমফোর্ট জোন থেকে একটু বের হয়ে আসতে হবে। যেমন ধরেন, সকালে আপনাকে মোটামুটি 4টা 4:30টায় উঠার অভ্যাস করতে হবে। 5টা থেকে আপনাকে পড়তে বসতে হবে, এবং 5টা থেকে 8টা পর্যন্ত একটানা পড়তে হবে 3 ঘন্টা। ঠিক আছে? এই 3 ঘন্টা পড়বেন, আর রাত্রে আপনি 1 ঘন্টা পড়বেন, তাহলে কিন্তু আপনার 4 ঘন্টা পড়া হয়ে যাবে। একটা সাবজেক্টে 4 ঘন্টা টাইম আসলে যদি না দিতে পারেন, তাহলে আসলে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। আর কাঙ্ক্ষিত ফলাফলটা না পেলে আসলে এত পরিশ্রম করে কি লাভ, বলেন তো? এই যে ক্লাস করছেন, এটা তো একটা না, রেগুলার ক্লাস করছেন, তাহলে আপনি দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। মানে প্রতিটা জায়গায় একটু একটু করে পিছাতে পিছাতে একসময় এমন অবস্থা হবে যে আপনি আর মানে মেনটেন করতে পারবেন না। আপনি আর এটার সাথে টিকে থাকাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো পার ডে আসলে হুম। 4 ঘন্টা পড়তেই হবে ভাই একটা সাবজেক্ট, না হলে এখানে তো সাবজেক্ট গুলো আসলে অনেক ওয়েট, অনেক পড়াশোনা, এখানে অনেক টপিক। যেমন এই বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা 4টা সাবজেক্ট মিলে এটা তৈরি হয়েছে। একটা আছে বিজনেস ম্যাথমেটিক্স, একটা আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, একটা আছে ফিনান্স। ফিনান্সের মধ্যে আপনার, এবং আরেকটা আছে কস্ট অ্যাকাউন্টিং। এই 4টা মিলে টোটালে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এরও কিছু পার্ট আছে, মানে ধরতে গেলে 5টা সাবজেক্ট। এই 5টা সাবজেক্ট মিলে আমাদের হয়েছে একটা সাবজেক্ট, যেটাকে বলা হচ্ছে বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তাহলে এইটা আপনাকে, মানে এর ওয়েটেজটা 5টা সাবজেক্টের সমান। ঠিক আছে? তাহলে আপনাকে অ্যাটলিস্ট 4 ঘন্টা প্রতিদিন পড়তেই হবে। এটা ছাড়া আসলে প্রপার আউটপুটটা আপনি পাবেন না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস ম্যানারে হইতে হবে, মানে ধারাবাহিক ওয়েতে হইতে হবে। একদিন আপনি 8 ঘন্টা পড়ে ফেললেন এক্সাইটেড হয়ে, দিয়ে দেখা যাচ্ছে পরবর্তী 3 দিন আর বই ধরতে পারলেন না, এমন হলে কিন্তু খুব ঝামেলা। এটা নিয়মিত প্রতিদিন 4 ঘন্টা পড়তে হবে। 4 ঘন্টা মানে কোনো অবস্থায় 4 ঘন্টার নিচে যাওয়া যাবে না। দেখেন, আমি একটু সময় নিই, হ্যাঁ, সবাই জয়েন করতে করতে একটু কথাগুলো বলি। দেখেন, আপনি প্রতিদিন আমরা কিন্তু ঘুমাই। হ্যাঁ, আমরা যদি না ঘুমাই তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের হয় না। তো প্রতিদিন আমরা কত ঘুমাই? মিনিমাম 6 ঘন্টা ঘুমাই, কেউ আরো বেশি ঘুমাতে পারে। আচ্ছা, আবার দেখেন, প্রত্যেক দিনই আমরা খাই 2বার 3বার, সকাল দুপুর রাত খাই কিন্তু। হ্যাঁ, দেখা যাচ্ছে সন্ধ্যার সময় হয়তো কেউ একটু করে, হালকা নাস্তা করে, আবার দেখা যাচ্ছে দুপুরে রিফ্রেশমেন্ট থাকে সকালে 11টা 12টার দিকে অফিসে। তো এই যে দেখেন, আমরা খাই না এমন কি কোনো দিন থাকে? থাকে না। আমরা কিন্তু খাই, খাবার খাই। এবং আমরা ঘুমাই না এমন কোনো দিন থাকে না। তো যারা আইসিএমবি বা সি এর স্টুডেন্ট হবে, আমি মনে করি এই দুইটা জিনিস যেমন একবারে ম্যান্ডাটরি, কম্পালসারি, খাওয়া দাওয়া করতেই হবে, ঘুমাইতেই হবে, ঠিক সেরকম এখানে 3 নাম্বার জিনিসটা দিয়ে দিতে হবে, যে সেটা হলো প্রতিদিন আমাকে অ্যাট লিস্ট মিনিমাম 4 ঘন্টা পড়তে হবে। কারণ এইটুকু না করলে আমি আপনাদেরকে এখানে আসলে কতটুকু শিখাইতে পারবো, বেসিক জায়গাটুকু শিখাইতে পারবো। সাপোজ আমি একটা ম্যাথের বেসিক জায়গাটুকু আপনাদেরকে শিখালাম, এইটা উপরে, এই টপিকের উপরে মিনিমাম আপনাদেরকে 50টা ম্যাথ করতে হবে বা 30টা ম্যাথ করতে হবে। সেটা যদি আপনারা না করেন, আপনাদের ঘাটতি থেকে যাবে। তখন কোশ্চিন যখন একটু ঘুরায় ফিরায় বলবে, আপনি কিন্তু ধারে কাছে যাবেন কিন্তু মিলাতে পারবেন না। ঠিক আছে? আলটিমেটলি রেজাল্ট আসবে না। তো আমি বারবার এটা বলছি। আর আরেকটা বিষয় বলি, এখানে পড়াশোনাতে সময় লাগে। 4 ঘন্টা তো আপনি পড়বেনই, এর মানে এটা না যে সেই 4 ঘন্টা পড়েই আপনি পাশ করে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে একটা প্রপার নলেজ নিতে হবে। যতদিন পর্যন্ত আপনার নলেজের ঘাটতি থাকবে, আপনি কিন্তু পাস পাবেন না। এক্সাম দিবেন কিন্তু একটুর জন্য হবে না, এক্সাম দিবেন একটুর জন্য হবে না। তাহলে কি করতে হবে? একটা কনসিস্টেন্স ম্যানারে পড়তে হবে। একটা এক্সামে বসলেন, দেখা যাচ্ছে এক্সামটা ভালো হলো না, আপনি বুঝতে পারছেন যে না, আমার পাস করার কোনো চান্স নাই, 50% মার্কস লাগে। হ্যাঁ, মানে ধরে নিলাম 100-র মধ্যে 50-এ পাস, তাহলে 50 আপনি পাচ্ছেন না। সাপোজ আপনি 40 অ্যান্সার করে আসছেন বা 45 অ্যান্সার করে আসছেন, তখন আপনি কি করবেন? সেই ফার্স্ট পরীক্ষার পরে আপনাকে সেই কোশ্চিনটা নিয়ে বসতে হবে। বসে সেখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন এরিয়াটাতে আপনি দুর্বল, কোন কোন এরিয়াটা আপনি একদমই জানেন না। সেই জায়গাগুলোকে রিমার্ক করতে হবে। রিমার্ক করে
সেই জায়গাগুলোকে এবার স্ট্রং করতে হবে, এবং আগে যেগুলো জায়গায় স্ট্রং ছিলেন সেটাকে আবার ধরে রাখতে হবে, সেটা আবার ভুলে গেলে কিন্তু হবে না। সেটা ধরে রাখবেন, পাশাপাশি যে জায়গাগুলো আপনি দুর্বল সেই জায়গাগুলোকে স্ট্রং করতে হবে। তাহলে দেখা যাবে কি আপনি একটা আউটপুট পেয়ে যাবেন, ইনশাল্লাহ নেক্সটে এখন পাস হয়ে যাবে। আর ফর্মুলা মনে রাখার কৌশল বলেন। ফর্মুলা তো হাজার 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 ফর্মুলা হাজার গুলো মানে শত একশো। ফর্মুলাগুলো আসলে বারবার বারবার করে আলোচনা করতে হবে, বারবার খাতায় লিখতে হবে। যেমন ধরেন প্রত্যেক শুক্রবার আপনার ডে অফ, আপনি কি করবেন, প্রত্যেক শুক্রবার প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলো লেখা শুরু করবেন, কোনটা হচ্ছে আর কোনটা হয় না, পরে আবার ক্রস চেক দিবেন। যে জায়গাটা হচ্ছে না সেই জায়গাটার উপর আবার সময় দিবেন। একই ফর্মুলা যখন একটা গোটা পেজে 20 বার লিখবেন তখন আপনার সেটা মেমোরাইজ হবে। একদিন লেখেন, 2 দিন লেখেন, 1 মাস লেখেন, কঠিন বলে কোনো জিনিসই নাই, ঠিক আছে? আর ফর্মুলাগুলো মনে রাখার লজিক আমি যখন যেটা পড়াই সেটা কিন্তু বলে দেই। আবার দেখেন, আমি যখন কোশ্চিনে যাব, কোশ্চিন প্র্যাকটিস করব, তখন আমরা কিভাবে করব, একটা কোশ্চিন নিয়ে সেটা কোন চ্যাপ্টারের, সেটার বেসিক কি, সেটার ফর্মুলা কি, ফর্মুলা কিভাবে আসছে, টোটাল ডিটেলস আলোচনা করে দিব একটা কোশ্চিনে। তাহলে কি হলো, আপনার কোশ্চিন প্র্যাকটিসও হলো, আপনার বেসিক প্র্যাকটিসও হলো, আপনার ফর্মুলা প্র্যাকটিসও হলো, A to Z হলো। যে ফ্রেশার, ধরেন একবারে নতুন আমার এখানে, যেমন এই যে একজন আপু আছে একদম নতুন, উনিও কিন্তু কমফোর্ট ফিল করবে সেটাতে একদম। আমি এটা ধরে অঙ্কটা করাবো যে না এটা কেউ এর আগে আর করে নাই, ঠিক আছে? তো যারা পুরাতন অবশ্যই তাদের একটু স্ট্রং হবে, যারা নতুন তারাও শিখবে। তো এইভাবে আমাদেরকে যেতে হবে। আমাদের 2টা টপিক বাকি আছে। একটা হচ্ছে প্রিভিয়াসে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন পড়েছি, আজকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং পয়জন ডিস্ট্রিবিউশন, এই 2টা জিনিস আছে, এর মধ্যে যে কোনো একটা টপিক পড়বো, এবং নেক্সট ক্লাসে আমরা আরেকটা যেটা টপিক শেষ করে ফেলবো। শেষ করে ফেললে ইনশাল্লাহ আমাদের টোটাল কমপ্লিট। তারপরে আমরা নেক্সট সানডে থেকে আমরা চেষ্টা করব আপনার কোশ্চিন প্র্যাকটিসে ঢোকার, ঠিক আছে? এবং কোশ্চিন প্র্যাকটিস গুলো খুব ইফেক্টিভলি, খুব মনোযোগ সহকারে আপনাদেরকে করতে হবে, এবং আমি সেটা সেভাবেই চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। তো যাই হোক, আমরা এখন একটু শুরু করি। বারবার একটা কথা আমি আপনাদেরকে এই জন্য বলছি, একই কথা বারবার বলছি, কারণ আপনি ক্লাস করলেন, আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন, এর মানে এটা না যে আপনারা পাশ করে যাবেন। আমি আপনাদেরকে কত দিতে পারবো, জাস্ট হয়তো 10% দিতে পারবো, যে এইটা রাস্তা, হ্যাঁ, এই রাস্তায় আপনারা হাঁটেন। এখন কেউ হেঁটে যাবেন, কেউ দৌড়াবেন, কেউ কত দ্রুত যাবেন, এটা ডিপেন্ড তার উপরে করবে। যে 4 ঘন্টা সময় দিবে অবশ্যই সে ভালো শিখবে, যে 2 ঘন্টা দিবে অবশ্যই সে তার থেকে অর্ধেক শিখবে, যে 1 ঘন্টা দিবে সে আরো কম শিখবে, যে মাঝে মাঝে সময় দিতে পারবে মাঝে মাঝে পারবে না, যেই কারণেই হোক, কারণটা আপনার ভ্যালিড হোক আর আনভ্যালিড হোক এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি সময় কতটুকু দিতে পারছেন। যে যত সময় দিবে সে তত তাড়াতাড়ি জায়গায় পৌঁছাইতে পারবে। কিন্তু আমি, অনেকেরই মিসকনসেপ্ট আছে, তাদের মিসকনসেপ্টটা আমি একটু দূর করে দিই। দেখেন 9:30টায় ক্লাস, আমার 10 মিনিট পার হয়ে গেছে, অনেকেই জয়েন করে নাই, হ্যাঁ। তো আমি তাদের মিসকনসেপ্টটা একটু দূর করে দিই। সেটা হচ্ছে, অনেকে মনে করে যে এটা মনে হয় ইউনিভার্সিটির অনার্স ডিগ্রি বা MBA ডিগ্রি ভর্তি হলেই পাশ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। বাংলাদেশে স্বাধীনতার পর 50 বছর চলছে, এই 50 বছরে বাংলাদেশে এই কোর্সের পাশ করা স্টুডেন্টের সংখ্যা 2200। তো 50 বছরে অন্তত 50,000 ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো বাংলাদেশ থেকে বের হয়েছে। তার 50,000 যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বের হয়, তাহলে অনলি 2200 কেন এখানে পাস? ICMEB-র রেজিস্টার্ড স্টুডেন্ট তো 50,000, তাহলে মাত্র 2200 জন কেন মেম্বার হলো, বাকিরা কেন হলো না? কারণ হচ্ছে এখানে কয়েকটা জিনিস খুব, মানে আপনাকে ফলো করতে হবে। 1 নাম্বার হলো কনসিস্টেন্সি, আপনার ধারাবাহিকতা লাগবে। হুম, আপনাকে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। আচ্ছা, যেমন আপনি রেগুলার ঘুমান, রেগুলার খাওয়া দাওয়া করেন, ঠিক সেরকমই এটা লাইফের একটা অবিচ্ছেদ্য পার্ট করে ফেলতে হবে, তাছাড়া কখনোই আপনারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এইখানে আপনার ধৈর্য পরীক্ষা করা হয়। আপনি একটু কম জানেন, আপনাকে তারা পাস দিবে না। তার মানে অনেকে একবার, দুইবার, তিনবার ফেল করে কি করে, যে না আমাকে দিয়ে আর হবে না, আমি আর পারছি না, আমার আর সময় হয় না, তারা এখান থেকে ছিটকে পড়ে, এবং এটার সংখ্যা 90%। ঠিক আছে, বাকি যে 10% থাকে এর মধ্যে সাকসেস হয় 1%, আরো 9% কি হয়, তীরে যেয়ে তরি ডুবায়, পাশের কাছাকাছি যায় কিন্তু পাশ করতে পারে না, এক সময় অধৈর্য হয়ে ছেড়ে দেয়। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র তারাই টিকে থাকে। আমি আবার বলছি, এখানে শুধুমাত্র তারাই টিকে থাকে
যাদের মধ্যে উন্মাদনা থাকে, যাদের মধ্যে জেদ থাকে, যাদের মধ্যে পাগলামি থাকে, যে না আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, বিনিময়ে যা হয় হয়ে যাক, মানে মোট কথা আমি বলতে চাচ্ছি লাইফের ফার্স্ট প্রিফারেন্স যখন কেউ এটাকে দিবে তখন সে সাকসেসফুল হবে, তাছাড়া হতে পারবে না। ঠিক আছে? তো আপনারা এটা মাথায় রাখেন। এটা এত সহজ কিছু না যে ভাইয়ের ক্লাস করলাম বুঝে গেলাম হয়ে গেছে, না, ব্যাপারটা তা না। আমি আপনাদেরকে বেসিকটা দিব, বাট এইটার যে কোশ্চিন, এইটার যে কনসিস্টেন্সি, এইটার যে প্র্যাকটিস, সবকিছু আপনাদের উপর। প্র্যাকটিস করবেন না, আপনি ওই একটুর জন্য ভুলে যাবেন, একটুর জন্য মিলাইতে পারবেন না, কোশ্চিনটা যখন একটু ঘুরাই দিবে আপনি আর ধরতে পারবেন না। সুতরাং সহজভাবে নেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনারা ভালো করে প্র্যাকটিস করেন এবং যখন যেটা টপিক পড়াই প্রিভিয়াস কোশ্চিন গুলো করেন। আমার মনে হয় এটা আপনাদেরকে অনেকটা বেটার ক্ল্যারিটি দিবে। ঠিক আছে? তো যাই হোক, অনেক আলোচনা করলাম। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এখানে সার্ভিস হোল্ডার মানুষ বেশি, এই 1-2 জন হয়তো ফ্রেশার স্টুডেন্ট আছে। তো ঘটনাটা হচ্ছে আপনাদের এই 8-9 জনের মধ্যে 8 জনই হয়তো সার্ভিস হোল্ডার। তো আমি একটা কথা বলবো, সার্ভিস করে বাচ্চা কাচ্চা ফ্যামিলি রেখে আসলে পড়াশোনাটা অনেক কঠিন, অনেক কঠিন এই বয়সে, তাই না? স্টুডেন্ট লাইফটা তো আলাদা। দেখা যাচ্ছে একটা সে অনার্স করছে, সে সব কিছু করতে পারে, ব্যাচলার থাকে, বাট বিয়ের পর সংসারের দায়িত্ব থাকে, তারপরে বাচ্চা কাচ্চার দায়িত্ব থাকে, বাবা মা দুইজনেরই থাকে। ঠিক আছে? তো জব থাকে। তো একটা হলো ফ্যামিলি, একটা হলো বাচ্চা কাচ্চার প্রেশার, একটা হলো জবের প্রেশার, তার মধ্যে আবার নতুন করে পড়াশোনা, অনেক টাফ একটা ব্যাপার হয়ে যায়। তো এই ক্ষেত্রে সাকসেসফুল হতে গেলে অনেক স্যাক্রিফাইস লাগবে। আমি জাস্ট একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যারাই এখানে পড়ছেন সকালটাকে কাজে লাগাবেন। সকালে নামাজের আগে উঠবেন, ফার্স্ট টাইম নামাজ পড়েই আপনারা পড়ায় বসে যাবেন, এবং 5টা থেকে 8টা এই সময়টুকু যদি আপনি ক্যাপিটালাইজড করতে পারেন তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এইটুকু আমি বলতে পারি। সাকসেস পুরোটা আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে, বাট আপনাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। হ্যাঁ, আপনারা এটা মনে করেন না যে ভাইয়ের কাছে ক্লাস করছি, ভাই তো সব বুঝাই দিচ্ছে হয়ে যাবে, এটা ভাবলে কিন্তু ভুল করবেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ 10% দিতে পারবো, বাকি 90% আপনাদেরকে অর্জন করতে হবে। কিভাবে? এই যে আমি শিখাই দিচ্ছি এটাকে বারবার প্র্যাকটিস করে, প্রিভিয়াস কোশ্চেন গুলো প্র্যাকটিস করে, বইয়ের মধ্যে সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করে, এর সাথে দরকার হলে ন্যাশনালের বই কিনে সেই ন্যাশনালের বই থেকে প্র্যাকটিস করে। ঠিক আছে? তো এটা আপনাদের বেটার প্র্যাকটিসের জন্য লাগবে। ঠিক আছে? তো আহ, এইটুকু আমি বলতে পারি। ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের আপনারা যদি বইগুলো কিনেন অ্যাকাউন্টিং এর, সেখানে আপনি দেখবেন যে বিজনেস ম্যাথ, বিজনেস স্ট্যাটিস্টিক্স বই আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। সেটা পড়লে কি হবে, আপনাদের ক্ল্যারিটি অনেক বেশি বাড়বে। তারপরে আরেকটা আছে ফিনান্স, হ্যাঁ, সেটাও আপনারা নিতে পারেন। সেটার মধ্যে সেটারও ম্যাথ এখানে আছে। এই 3-4টা বই নিলে এগুলো কত, সর্বোচ্চ হয়তো 200 টাকা করে দাম নিবে। ঠিক আছে? আপনারা এই নীলক্ষেতেই পাবেন। এই 3-4টা বই নিলে আপনার প্র্যাকটিসটা অনেক ভালো হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এই অবস্থায় আছি, মানে আমি এটা নোটিস করি, এখানে তো স্টুডেন্ট কম, মানে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এ বেশি, বা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এও স্টুডেন্ট অত বেশি না। তো আমি একটা জিনিস নোটিস করি, যে অনেকেই ক্লাস করে, অল্প অল্প পড়ে, এবং তারা স্বপ্ন দেখে আমরা পাশ করব, কিন্তু সেই স্বপ্ন আর কাজের মধ্যে ডিফারেন্স হয়ে যায়। আইসিএমইবি পাশ করতে গেলে পড়তে হবে, অল্প পড়ে এখানে হয় না। হ্যাঁ, কারণ এটা গবেষণামূলক পড়াশোনা, এটা কোনো বিবিএ বা এমবিএ না। তো আপনাদের প্রিপারেশন সেরকম হইতে হবে, অনেক বেশি স্ট্রং হইতে হবে, মাইন্ডসেট থাকা লাগবে যে না আমি 4 ঘন্টা পড়বো, কে বাঁচলো কে মরলো কার কি হলো আমার দেখার নাই। হ্যাঁ, যেমন সকালে আপনারা 4টার অ্যালার্ম দিতে পারেন, অ্যালার্ম দিয়ে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে আপনারা নামাজ পড়ে নিলেন, পড়ে পড়তে বসে গেলেন, বা 4টায় ফ্রেশ হয়ে উঠে পড়তে বসে গেলেন, আজান হলো তখন নামাজ পড়ে নিলেন। 4টা থেকে 8টা এটা যদি কেউ পড়তে পারেন তার আর রাত্রে পড়ার প্রয়োজন নেই। এই 4 ঘন্টা হচ্ছে মানে 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেস্ট আওয়ার পড়ার জন্য। ঠিক আছে? এই সময় ব্রেনের ফ্রিকোয়েন্সিটা খুবই ভালো থাকে, এই সময়ের পড়াটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, এবং যাদের বাচ্চা কাচ্চা আছে অলমোস্ট এই সময় সবার বাচ্চা কাচ্চা ঘুমায়। সুতরাং এই সময়টা যদি কেউ পড়ার জন্য বেছে নেয় এবং সপ্তাহে 3 দিন এই ক্লাসগুলো আমার করে, আমার মনে হয় তার আর কোনো সময় পড়া লাগবে না, কোনো প্যারেশানি থাকবে না। রাত্রে জাস্ট অনলাইন ক্লাস শেষ করে ঘুমায় যাবেন, একটু আগে ঘুমানোর অভ্যাস করলেই 4টায় ওঠা সম্ভব, এবং অ্যালার্ম দিয়ে দিলেই হয়। মানে ওই যে আপনার অবচেতন মনে এটা থাকতে হবে যে সকাল 4টায় আমি উঠবো, তাহলে অ্যালার্ম দূরে দিয়ে রাখবেন। হ্যাঁ, আশেপাশে দিয়ে রাখলে বন্ধ করে অনেকে ঘুমায় যায়।
এভাবে আপনারা যদি 40 দিন প্র্যাকটিস করতে পারেন অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। আমি 4:30টায় উঠি এভরিডে। ঠিক আছে? তো ঠিক আছে, আগে কিন্তু আমার এটা অভ্যাস ছিল না। হ্যাঁ, আমার একটা ব্যাচ আছে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো রাত্রে আসলে সময় করতে পারছিলাম না, রাত্রে এগুলো ব্যাচ চলে। ওনাদের খুব মানে রিকোয়েস্টের কারণে কয়েকবার করে তারা এক্সাম দিয়ে পাশ করতে পারে নাই। তো ওনাদের রিকোয়েস্টের কারণে সকালে ব্যাচটা করেছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন সকালে উঠতে পারি। প্রতিদিন 4:30 বাজলে আমি উঠে যাই। ঠিক আছে, অ্যালার্ম দেওয়া থাকে আমার। তো যাই হোক, আপনারা সেইভাবে প্র্যাকটিস করেন। আর আসলে কমফোর্ট জোনে থাকে এই ধরনের ডিগ্রি কোনোদিন হবে না। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে এটার জন্য, তাহলেই সাকসেস পাবেন, তাছাড়া এটা পসিবল না। ঠিক আছে, অনেকেই হয়তো আপনাকে অনেক মোটিভেশন দিবে, না একটু পড়ো, একদিন না একদিন হবে। কখন হবে? যখন আপনি এটার পিছনে লেগে থাকবেন, সময় দিবেন, পড়বেন। আপনি পড়লেনই না, আপনি আশা করলেন যে আমি পাশ করে যাব, আমি তো ভর্তি হয়েছি, বই কিনেছি, আবার অনলাইনেও পড়ছি, তাহলে আর সমস্যা কি? সব তো বুঝেই গেছি। হবে না। আপনি একটা কোশ্চিন নিয়ে বসেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কত পারেন। যারা কোর্সটা করেছেন দেখবেন যে একটা কোশ্চিনে 20 মার্কও পাচ্ছেন না বা 30 মার্কও পাচ্ছেন না, তখন নিজের অবস্থানটা আইডেন্টিফাই করতে পারবেন, যেটা আমাদের নেক্সট সানডে থেকে শুরু হবে। আমি আগের দিন কোশ্চিন বলে দিব, সেই কোশ্চিনটা আপনারা স্টাডি করবেন, নেক্সট ক্লাসে আমি সেটা আলোচনা করব। ঠিক আছে? এইভাবে আমরা অ্যাটলিস্ট মাসের 15টা ক্লাসে 15টা কোশ্চিন প্র্যাকটিস করব পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে? এবং এটাতে আপনাদের ফর্মুলা রিভাইজ হবে, বেসিক রিভাইজ হবে, কোশ্চিন রিভাইজ হবে, A to Z কভার করবে। একটা নতুন মানুষ যে সেও শিখতে পারবে। তো ঠিক আছে, আমরা আজকে পড়া শুরু করি। আসলে কথাগুলো এই জন্য বললাম, দেখেন ফার্স্ট আওয়ারে 40 মিনিট ক্লাস, 20 মিনিট চলছে। এটা এই জন্য আলোচনা করলাম যে একটা ক্লাসের থেকে আমার মনে হয় এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারা যারা এটা মনে করছেন যে না ভাইয়ের ক্লাস তো করছি, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ছি, আমার পাস হয়ে যাবে, তারা বোকার স্বর্গে আছেন। পাস তখনই হবে যখন আমি একটা অঙ্ক করাবো, আপনি সেই নিয়মের বইয়ের সবগুলো অঙ্ক শেষ করে ফেলবেন বা প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করে ফেলবেন, এবং সেটার ম্যাথ কোথায় কোথায় আছে এগুলো খুঁজবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি 3-4টা বই কিনবেন, কিনে যখন আপনি পড়বেন তখন আপনি সাকসেস পাবেন, তার আগে না। মানে আমি একটা ফর্মুলা শিখাইলাম, সেই রিলেটেড 10টা অঙ্ক না করলে কখনো এটা ভাবা বোকামি হবে যে আমি পাস করব। ঠিক আছে? অনেক বেশি সময় দিতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা শুরু করি। শুরু করার পরে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা মতো যাব। আজকে ছোট টপিকটা আমি পড়াই দিই, বাইনোমিয়ালটা নেক্সট ডেতে পড়াবো। আজকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনটা পড়ি, কারণ হচ্ছে পয়জনটা একটু ছোট। হুম, তো এর আগে আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। গতদিন আমি আলোচনা করেছিলাম, এই কথাটা একটু রিপিট আলোচনা করি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কত রকম আমরা জানি? 3 রকম। আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটা 3 ভাগে বিভক্ত। ঠিক আছে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 3 ভাগে বিভক্ত। সেটা কি কি? আচ্ছা, 3টা ডিস্ট্রিবিউশন এখানে। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, 2 নম্বরে হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তিন নম্বরে হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তো আমি বলেছিলাম এই 3টা ডিস্ট্রিবিউশনের মধ্যে পয়জন ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন হয়? যখন 1 2 3 এরকম ভ্যারিয়েবল হয়। ঠিক আছে? এটসেট্রা, এরকম যখন ভ্যারিয়েবল হয়। আচ্ছা, আর নর্মাল ডিস্ট্রিবিউশন কখন হয় বলেছিলাম? যখন দশমিক আসে, 1.2, 2.5, 3.7, এটসেট্রা। আচ্ছা, এটাকে এটাকে বলা হয় ডিসক্রিট ভ্যারিয়েবল। ডিসক্রিট ভ্যারিয়েবল 1 2 3 এগুলোকে বলা হয়। আর এই দশমিক যেগুলো, এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস ভ্যারিয়েবল।
ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে। তো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন পড়ে ফেলেছি। এখন আজকে আমরা পড়বো পয়জন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, পয়জন ডিস্ট্রিবিউশন কখন হয়? যখন প্রবাবিলিটিটা অনেক কম থাকে। সাপোজ 1%, 2%, যেমন বললো সাপোজ ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, হ্যাঁ, তারা কাস্টমারের টাকা পে করতে পারছে না, এইটা পেপারে আসবে না, এটার চান্স কতটুকু? তো এটার চান্স তো 0%। অবশ্যই পেপারে আসবে যে একটা ব্যাংক সে দেউলিয়া হয়ে গেছে, অবশ্যই এটা নিয়ে নিউজ হবে, তাই না? এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, যেটা 0%, 1% বা 1.5% বা 2%, খুবই কম চান্স। আচ্ছা, বললো কি শাহরুখ খান মারা গেছে, হ্যাঁ, শাহরুখ খান মারা গেছে, এটা নিয়ে নিউজ না হওয়ার চান্স কতটুকু? তো এটা কি এমন কোন নিউজ পেপার আছে যেখানে এটা নিয়ে নিউজ করবে না? অবশ্যই নিউজ করবে। তো নিউজ না করার চান্সটা নাই বললেই চলে, 0% বলা যায়, ঠিক আছে। আচ্ছা, সাপোজ বললো যে আপনার সাপোজ ধরেন বললো যে বিবেক ওমরে মারা গেছে, ইন্ডিয়ান একজন অ্যাক্টার, খুব ছোটখাটো অ্যাক্টার। তো এইটা পেপারে না আসার চান্স কতটুকু? তো এটা হইতেই পারে, যেহেতু উনি অনেক বিখ্যাত ব্যক্তি না, সব পেপারে আসার চান্সও নাই। দেখা যাচ্ছে 2% এরকম আছে, যে 2% পেপারে এইটা নিউজটা আসে নাই। এটাই হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, যেটা হওয়ার চান্স খুবই কম থাকে, সেটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনে হয়। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কোনটা হয়? যেটা 50-50। সাপোজ ধরেন আমার কাছে একটা কয়েন আছে, হেড আর টেল আছে। তো কেউ বললো হেড আসবে, কেউ বললো টেল আসবে। তো হেড বা টেল আসার চান্স কতটুকু? 50%। হেডও আসতে পারে, আবার টেলও আসতে পারে। এটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেখানে চান্সেস আধাআধি, 50%, 50% এরকম, ঠিক আছে। আর পয়জন ডিস্ট্রিবিউশন কোনটা? যেটাতে প্রবাবিলিটি খুবই কম, 1%, 2% এরকম, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ঘটনা। আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কমপ্লিট করেছি ইনশাল্লাহ। আজকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশন আলোচনা করব। পয়জন ডিস্ট্রিবিউশনটা আলোচনা হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা নেক্সট ডেতে, মানে এরপরে যেদিন ক্লাস বাইনোমিয়াল পড়বো, এটার মাধ্যমে আমাদের টোটাল টপিক গুলো কমপ্লিট হবে। এবং আমরা আহ, মানে কোশ্চিনে যাব। আগামী সানডে থেকে ইনশাল্লাহ আমরা কোশ্চিন প্র্যাকটিসে যাব। কোশ্চিন প্র্যাকটিসে আমরা বেসিক থেকে শুরু করে সবকিছু একবারে নতুনের মতো করে শিখবো। একটা করে কোশ্চিন একটা ক্লাসে খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। ইনশাল্লাহ এইভাবে যদি আমরা 15টা কোশ্চিন প্র্যাকটিস করতে পারি, তো ইনশাল্লাহ আমরা অনেক ভালো শিখতে পারবো, পাশের একটা কাঠগড়ায় পৌঁছাতে পারবো আর কি, ঠিক আছে। তো আজকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। এটা খুবই ছোট একটা টপিক। তো আমরা একটু শুরু করি। দেখেন কি বলছে। বলছে ডিসক্রিট ভ্যারিয়েবল। এটা আমি একটু আগেই বলেছি, এই যে এখানে লিখেও দিয়েছি। ডিসক্রিট ভ্যারিয়েবল মানে 1, 2, 3 এটসেট্রা। আচ্ছা, তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবল বাট প্রবাবিলিটি ভেরি লো, যেটা একটু আগে বললাম, প্রবাবিলিটি কত? 1%, 2%। আচ্ছা, তাহলে এটা হলো এক্স, এইটা হচ্ছে ফলোস প্রবাবিলিটি, আর ব্র্যাকেটে হচ্ছে এম। পয়জন এর প্যারামিটার, তার মিন মাত্র একটি, প্যারামিটার হচ্ছে মিন মাত্র একটাই, পয়জনের প্যারামিটার একটাই। আচ্ছা, আমরা প্যারামিটারের কথা যদি বলি, নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কয়টা? দুইটা, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিনকে মিউ দ্বারা প্রকাশ করা হতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হতো। বাট যখন আমরা পয়জন ডিস্ট্রিবিউশন পড়বো, এখানে প্যারামিটার একটাই, সেটা হচ্ছে তার মিন, যাকে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাইলে আমরা কি লিখবো? এক্স মানে ডিসক্রিট ভেরিয়েবল এক্স, এটা হচ্ছে ফলোস প্রবাবিলিটি অফ এম, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা এভাবে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চিন, কোশ্চিন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। দেখেন, কোশ্চিনটা এখানে দুই ভাগে বিভক্ত। একটা ডাইরেক্টলি এম গিভেন, মানে মিন গিভেন, ডাইরেক্টলি মিন গিভেন। আরেকটা হচ্ছে এন দেওয়া থাকবে, এন গিভেন, পি গিভেন। এম ইজিক্যাল টু এন গুণিত পি, এভাবে বের করতে হবে। এম মানে মিন, মিন ইজিক্যাল টু এন গুণিত পি। এটা হলো ফর্মুলা, দুই ভাবে আসতে পারে। একটা সরাসরি এম দেওয়া থাকতে পারে, আর একটা এম বের করতে হতে পারে কিভাবে? এন আর পি গুণ করে। আচ্ছা, এগুলো আমরা পড়বো সামনে। এখন দেখেন, হোয়েন টু ইউজ, কখন এটা ইউজ করব? হোয়েন র্যান্ডম ভেরিয়েবল ইজ ডিসক্রিট,
ওই যে বলেছি 1 2 3 এরকম যখন ডিসক্রিট ভেরিয়েবল হবে। আচ্ছা, 2 নম্বরে প্রবাবিলিটি ইজ ভেরি লো। ডিসক্রিট ভেরিয়েবল হলে দুইটা জিনিস হয়। ডিসক্রিট ভেরিয়েবল হলে দুইটা জিনিস হয়, একটা হয় পয়জন ডিস্ট্রিবিউশন, একটা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে দুইটাতেই তো ডিসক্রিট ভেরিয়েবল হয়, তাহলে আমি বুঝবো কিভাবে? পয়জনের বেলায় প্রবাবিলিটিটা খুবই লো থাকে, 1% বা 2%, ঠিক আছে। আর বাইনোমিয়ালের বেলায় এটা হাই থাকে, 40% 50% এরকম। ওকে, এটা হচ্ছে মেজর ডিফারেন্স। এই যে বলেছে প্রবাবিলিটি ইজ ভেরি লো, লাইক 1% 2%। আচ্ছা, এবার গেল। আচ্ছা দেখেন, এবার আমরা যাব পয়জন ডিস্ট্রিবিউশন হ্যাজ ওনলি ওয়ান প্যারামিটার এম, এম ইজ ইকাল টু এন গুণিত পি। আচ্ছা, পয়জন ভেরিয়েট এক্স ফলোস প্রবাবিলিটি অফ এম। আচ্ছা, প্রবাবিলিটি মাস ফাংশন। আচ্ছা, এটার একটা ফর্মুলা আছে, আমরা দেখব। প্রবাবিলিটি মাস ফাংশন এফ এক্স ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু ছোট হাতের এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল, বাই এক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা হচ্ছে তার ফর্মুলা। এটা আমরা এখন আলোচনা করব। আলোচনা করলে এবং এটার ম্যাথ করলে এটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। দেখেন, এক্স ক্যান টেক হোল নাম্বার ভ্যালু ফ্রম 0 টু n। আচ্ছা, 0 থেকে n এর মধ্যে যে কোনো হোল নাম্বার নিতে পারে, যেমন 1 2 3 4, 0 থেকে শুরু করে যা আছে আর কি, এক কথায় শেষ। আচ্ছা, মিনকে এখানে মিউ, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ারকে এখানে এম দ্বারা প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে রুট ওভার এম দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের মনে রাখবো। আচ্ছা, এগুলো অঙ্ক করতে করতেই আমাদের মনে হয়ে যাবে। আমি জাস্ট নোট দিয়েছি, আপনারা এটা দেখবেন। আচ্ছা, এইবার আমরা সেই ফর্মুলাটায় আসি, যেটা একটু আগে আলোচনা করলাম। এটাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। আচ্ছা দেখেন, প্রবাবিলিটি অফ এক্স ব্র্যাকেটের জন্য বলা হয় অফ, আর ভিতরে আছে এক্স। এক্স কি? এক্স হচ্ছে সেই ভ্যালু যেটা আমরা, মানে যেটাকে আমরা কি বলি, আমরা বলি পয়জন ডিস্ট্রিবিউশনের, এটা হচ্ছে আপনার ভ্যারিয়েশন। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম টু দি পাওয়ার এক্স, মানে এই এমটা নিচে চলে আসবে, টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল, এই পাওয়ারটা নিচে চলে আসবে, এক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন দেখেন এই সূত্রগুলো আপনারা লিখবেন, এক সিরিয়ালে খাতায় 20 বার লিখবেন, লিখলে প্র্যাকটিস হয়ে যাবে। এমটা কি? এম এর ভ্যালু কোশ্চিন থেকে পাওয়া যাবে। প্রথম কথা, এম এর ভ্যালু আমরা কোশ্চিন থেকে পাবো। ই হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এই যে ই আছে এটা কনস্ট্যান্ট। এক্স এর ভ্যালু চেঞ্জ হতে থাকে, যখন যে এক্স এর ভ্যালু বের করব তখন তা ক্যালকুলেট করব। আচ্ছা, এক্স এর ভ্যালু চেঞ্জ হতেই থাকে, যখন যেটা ভ্যালু বলবে সেটা আমরা বসাবো। আর ই এর মান, ই যেহেতু কনস্ট্যান্ট, ই এর একটা মান আছে 2.71828, এটা আমরা সবাই জানি, আমরা 9 10 ইন্টারমিডিয়েটে এটা পড়েছি, ঠিক আছে। ই ইজিক্যাল টু 2.71828। এইটা হয়ে গেল আমার ফর্মুলার ডিটেলস। তাহলে দেখেন, এম কোশ্চিনে গিভেন থাকবে, ই হচ্ছে কনস্ট্যান্ট যার মান হচ্ছে এইটা, আর এক্স হচ্ছে চেঞ্জ হতেই থাকে, যখন যেটা তারা ভ্যালু দিবে আমরা সেটা বের করব। আচ্ছা, এবার মোড এম, মিন। ইন্টিজার হলে কি হবে, নন ইন্টিজার হলে কি হবে? দুইটি মোড হবে। ইন্টিজার হলে, পূর্ণ সংখ্যা হলে এম, এম মাইনাস ওয়ান। আর নন ইন্টিজার হলে, আচ্ছা, নন ইন্টিজার হলে লার্জেস্ট নাম্বার অফ এন। আচ্ছা, এগুলো জাস্ট আপনারা একটু জেনে রাখেন, আমরা ম্যাথে গেলে এগুলো ক্লিয়ার হবে। এখন দেখেন, আমরা কোশ্চিনে চলে গেলাম। হ্যাঁ, আমরা কোশ্চিন প্র্যাকটিস করি। তাহলে দেখেন, ফর এ পয়জন ভ্যারিয়েট এক্স। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু 2, মানে এক্স এর ভ্যালু বলেছি এক এক সময় এক এক ভ্যালু হয়, এখানে দিয়ে রেখেছে এক্স এর ভ্যালু 2, 3p ইজ ইকাল টু এক্স এর ভ্যালু 4, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইজ হোয়াট, কত? তাহলে দেখেন, প্রথমে এম বের করতে হবে, পরে রুট ওভার এম বের করতে হবে। আচ্ছা, কেন সেটা আমরা দেখব। দেখেন, প্রবাবিলিটি এক্স ইজিক্যাল টু 2 ইজিক্যাল টু 3p এক্স ইজিক্যাল টু 4, এটা কোশ্চিনে গিভেন আছে, আমি বসাইলাম। বসানোর পর এইটার এই ফর্মুলা বসাবো, এইটার এই ফর্মুলা বসাবো। ফর্মুলাটা দুই পাশেই বসবে, ই টু দি পাওয়ার এম, ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম, আর এখানে আছে এম টু দি পাওয়ার এক্স, এক্স এর মান কত 2, আর এখানে এক্স ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার এখানে 3 গুণিত এইটা, তাহলে 3 গুণিত ই টু দি পাওয়ার মাইনাস এম,
ইন্টু এম টু দি পাওয়ার এক্স এর জায়গায় হলো 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আমরা কি করব, এই পাশ আর এই পাশ কাটাকাটি করব। ই টু দি পাওয়ার মাইনাস এম, ই টু দি পাওয়ার মাইনাস এম, সেম সেম কেটে গেল। তাহলে এখানে কি থাকে, এম স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকে 3 গুণিত m4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে এম স্কোয়ার আছে এটাকে m4 এর নিচে নিয়ে যাব। m4 এর দিকে রেখে দিলাম, তার নিচে এম স্কোয়ার কে নিয়ে আসলাম। আর এখানে যে 4 ফ্যাক্টোরিয়াল আছে এটা এইখানে চলে গেল, প্রতিস্থাপন বলে এটাকে, এটা এখানে আসবে, এটা ওখানে যাবে। 4 ফ্যাক্টোরিয়াল বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে যে 3টা আছে এদিকে গুণ অবস্থায়, এই পাশে গেলে 1/3 হবে। নিয়ে চলে আসলাম। এখন দেখেন কি করব, 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙবো, 4 গুণিত 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙবো 2 গুণিত 1। আচ্ছা, বাই গুণিত 1/3। আর এখানে এম বসলো, বসার পর নিচেরটা মাইনাস হয়ে যায় পাওয়ারে, 4 - 2। এটা ইন্ডিসেস এর ফর্মুলায় আমরা জানি, ভাগ থাকলে বিয়োগ হয় পাওয়ারটা। আচ্ছা, তাহলে এখানে কি হবে, 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণিত 2 গুণিত 1 হয়ে গেল, আর নিচে থাকলো আপনার, আচ্ছা এটা হলো, আর নিচে থাকলো এই যে 3 একে 3। তাহলে কাটাকাটি করলাম, করলে এখানে 4 আসবে, আর এখানে m4 থেকে -2 বাদ গেলে 2 হয়, মানে এম স্কোয়ার, তার 4 মানে এম স্কোয়ার। তাহলে আমরা যদি এম, এটাকে রুট ওভার করি, তাহলে কি হয়, এম এই স্কোয়ার আর রুট ওভার, আচ্ছা একটা লাইন করে দিই কারণ অনেকে আবার ঝামেলায় পড়বে, বা এটা 2 স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার লেখা যায়। এখন দুই পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে এম ইজিক্যাল টু 2 হয়। আবার এখন যদি দুই পক্ষকে আবার আমরা বর্গমূল করি তাহলে কি হয়, রুট ওভার এম ইজিক্যাল টু রুট ওভার 2। ঠিক আছে? এটা হলো আমাদের বিষয়, আমাদেরকে রুট ওভার বের করতে হবে, আমরা জানি। হ্যাঁ, প্রথমে এম বের করতে হবে, পরে রুট ওভার এম বের করতে হবে। এমও বের করেছি, রুট ওভার এমও বের করেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঘটনাটা হলো এইটা, আপনারা প্র্যাকটিস করবেন বারবার। এটা উপরে কোশ্চিন লিখে দিয়েছি, কোশ্চিনটা লিখে বাম পেজে লিখবেন, লিখে এই ম্যাথটাকে আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন। আর ফ্যাক্টরিয়াল নিয়ে যদি কারো প্রবলেম হয়, ফ্যাক্টরিয়াল তো আমি পড়িয়েছি, তারপরে যদি কারো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন, আমি সেটা তাকে বুঝাই দিব। ঠিক আছে? আচ্ছা, তো এখন ঘটনা হলো এটা কোশ্চিন 1 গেল, আমাদের আরেকটু সময় আছে, আমরা আরেকটা কোশ্চিনের দিকে আগাই। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে কিছু এমসিকিউ আছে। ফর এ পয়জন ডিস্ট্রিবিউশন মিন এন্ড ভ্যারিয়েন্স আর ইকুয়াল, এটা আমরা জানি, মিন আর ভ্যারিয়েন্স ইকুয়াল হয় দুইটাই এম। হ্যাঁ, পয়জন ডিস্ট্রিবিউশনের বেলায় এটা হয়, মিন আর ভ্যারিয়েন্স সেম হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউনিপ্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন, মানে ওয়ান প্যারামিটার, ইউনি মানে ওয়ান, একটাই প্যারামিটার, একটাই পরিচায়ক কার, পয়জনের, কারণ নর্মালের দুইটা, মিন আর সিগমা, আর পয়জনে একটাই, সেটা শুধু মিন। ঠিক আছে, এটা হলো পয়জন। আচ্ছা, ইউনি প্যারামেট্রিক মানে এক প্যারামিটার, আর বাই প্যারামেট্রিক মানে দুই প্যারামিটার, দুই প্যারামিটার কার, নর্মাল ডিস্ট্রিবিউশনের। আচ্ছা, এবার 3 নাম্বার দেখেন, ইফ দ্য প্যারামিটার অফ পয়জন ডিস্ট্রিবিউশন ইজ এম and mean plus standard deviation is equal to 6/25, হ্যাঁ, is equal to 0.24, then find m। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, এটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে, দেখেন, মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকাল টু 6/25। আচ্ছা, তাহলে মিন প্লাস রুট ওভার মিন ইজ ইকাল টু 6/25, 6/25 মানে 0.24। ঠিক আছে? আচ্ছা, এখন